কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, আর আমাদের ক্লাসগুলো ফলো করবে। এখন আমাদের লাইভ ক্লাসও চলছে, ভিডিও ক্লাসও চলছে, যেরকম দেওয়া হয় দুটোই ফলো করবে তোমরা, ঠিক আছে? তো আগের ভিডিওতে আমরা মেগা স্পোরোজেনেসিস আলোচনা করে নিয়েছিলাম। মেগা স্পোরোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস অর্থাৎ মানে স্ত্রী রেণুধর দশা, স্ত্রীলিঙ্গধর দশা। তো এই ভিডিওতে আমরা পুংলিঙ্গ মানে রেণুধর দশা পড়বো, অর্থাৎ মাইক্রোস্পোরোজেনেসিস। এটা বাংলা টার্ম হলো পুংরেণুধর দশা। এরপরে যেটা আছে সেটা হলো পুংলিঙ্গধর দশা। তো পুংরেণুধর দশা আমাকে জানতে হবে যে মাইক্রোস্পোরোজেনেসিস কাকে বলে। তো আমরা প্রথমে জেনেছি যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম অর্থাৎ যে অঙ্গের ভেতরে, অর্থাৎ যে থলির ন্যায় আকৃতির অঙ্গের ভেতরে মাইক্রোস্পোর বা পরাগরেণু উৎপন্ন হয়, সেই অঙ্গটাকে আমরা কি বলেছিলাম? মাইক্রোস্পোরেঞ্জিয়াম, তাই না? তো এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে যে ধারাবাহিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে মাইক্রোস্পোর মাদার সেল থেকে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে মাইক্রোস্পোর মাদার সেল থেকে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? মাইক্রোস্পোর উৎপন্ন হয়। সেই ধারাবাহিক প্রক্রিয়াটাকে আমরা কি বলি? মাইক্রোস্পোরোজেনেসিস। যে থলির মতো অঙ্গের মধ্যে মাইক্রোস্পোর উৎপন্ন হয় তাকে আমরা কি বলি? মাইক্রোস্পোরেঞ্জিয়াম। তো মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে যে ধারাবাহিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে মাইক্রোস্পোর মাদার সেলের মিউসিস কোষ বিভাজনের ফলে মাইক্রোস্পোর উৎপন্ন হয়, সেই ধারাবাহিক প্রক্রিয়াটাকে আমরা কি বলি? মাইক্রোস্পোরোজেনেসিস। ঠিক আছে? তো আমরা তো পড়েছিলাম মাইক্রোস্পোরেঞ্জিয়ামের গঠন। যে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের গঠনটা অনেকটা কীরকম? অনেকটা ডিম্বাকৃতি বা আয়তকার, যার বাইরের দিকে একটি কভার থাকে বা আবরণ থাকে, সেটাকে একেবারে বাইরের দিকে এর দুটো পার্ট, একটা আউটার লেয়ার, আউটার পার্ট, আর একটা ভেতরে রেণুধারণকারী কলা, তাই না? তো আউটার পার্টের আবার চারটে অংশ। একেবারে প্রাথমিক একেবারে বাইরের দিকে একস্তর বিশিষ্ট যে ভাজক কলার লেয়ারটা থাকে সেটাকে আমরা কি বলি? এপিডার্মিস। এপিডার্মিসের ভেতর দিকে কি থাকে? এন্ডোথিসিয়াম। তারপরে কি? মিডিল লেয়ার। আর তারপরে কি? একটি পুষ্টি প্রদায়ী কোষস্তর থাকে, সেটাকে আমরা কি বলি? ট্যাপেটাম, তাই না? আর একেবারে ভেতরের দিকে কি থাকে? রেণু ধারণকারী কলা। এই রেণু ধারণকারী কলাগুলি কিসে রূপান্তরিত হয়? রেণু মাতৃকোষে রূপান্তরিত হয়। পরবর্তী ক্ষেত্রে সেই রেণু মাতৃকোষে মিউসিস বিভাজন ঘটে রেণু তৈরি হয়। এটাই হলো প্রসেস। এটাই আমরা একটু ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে? তো আমরা দেখো প্রথমে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম আঁকছি। এটা একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম। প্রাথমিক অবস্থা, প্রাথমিক অবস্থাতে সব লেয়ার তৈরি হয় না, একেবারে বাইরের দিকে শুধু একটা লেয়ার থাকে। সেই লেয়ারটা একস্তর বিশিষ্ট ভাজক কলার একটা লেয়ার, সেটাকে আমরা কি বলি? এপিডার্মিস, তাই না? এটাকে আমরা কি বলি? এপিডার্মিস। এটা আমরা আগেও পড়েছিলাম। তাই না? এইটা কিন্তু চারটি খণ্ডকে ভাগ হয়ে যায়, তাই না? এবং প্রত্যেক খণ্ডকে একটা মানে বিশেষ বেশ বড় সড়ো কোষ থাকে, যে কোষটার নিউক্লিয়াসটা বেশ বড়, সুস্পষ্ট, আর সাইটোপ্লাজমটা বেশ গাঢ়, বেশ ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট। তার জন্য এই কোষটা অন্যান্য কোষ থেকে সম্পূর্ণ সেপারেট। এই কোষটাকে আমরা কি বলি? আর্কিস্পোরিয়াল সেল। বেশ বড় সড়ো একটা কোষ থাকে। এই কোষটার নাম দিলাম কি আমরা? এই কোষ চারটির নাম দিলাম আমরা কি? আর্কিস্পোরিয়াল সেল। তাহলে চারটে কোণে চারটে আর্কিস্পোরিয়াল সেল তৈরি হলো। আর্কিস্পোরিয়াল সেল, আর্কিস্পোরিয়াল সেল। পরবর্তী ক্ষেত্রে এই আর্কিস্পোরিয়াল সেল কি? একটা ডিপ্লয়েড কোষ, তাই না? পরবর্তী ক্ষেত্রে এই আর্কিস্পোরিয়াল সেলের মাইটোসিস বিভাজন ঘটবে, দিয়ে দুটো সেল তৈরি হবে এখান থেকে, ঠিক আছে? তাহলে মাইটোসিস ঘটছে। ঠিক আছে? তাই এখান থেকে দুটো করে সেল তৈরি হবে, একটা বাইরের দিকে, একটা ভেতরের দিকে। এই যে এরকম দুটো সেল তৈরি হলো, দেখো এরকম দুটো করে সেল তৈরি হলো। একটা বাইরের দিকে সেলটাকে আমরা কি বলি? প্রাইমারি প্যারাইটাল সেল বা প্রাথমিক রেণু ধারণকারী কোষ, প্রাথমিক প্রান্তীয় কোষ। আর ভেতরের দিকের কোষটাকে আমরা কি বলি? প্রাথমিক রেণু ধারণকারী কোষ।
তাহলে এটা হলো প্রাইমারি প্যারাইটাল সেল, বা বাংলায় লিখতে পারি আমরা প্রাথমিক প্রান্তীয় কোষ, প্যারাইটাল সেল। আর এই কোষটার নাম কি? প্রাইমারি স্পোরোজেনাস সেল, প্রাইমারি স্পোরোজেনাস সেল। কি হলো? সরি, তাহলে বাইরের দিকে হলো প্রাইমারি প্যারাইটাল সেল আর ভেতর দিকে হলো প্রাইমারি স্পোরোজেনাস সেল। বোঝা গেল? এটাও সবাই যেহেতু মাইটোসিস ঘটছে তাহলে এটাও 2n হবে, এটাও, এগুলো সব 2n সেল, তাই না? পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রাইমারি প্যারাইটাল সেলটির মাইটোসিস বিভাজন ঘটছে আবার, দিয়ে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের যে তোমার প্রাচীরগুলো সেগুলো তৈরি হচ্ছে, তাই না? এই সেলটার মাইটোসিস বিভাজন ঘটছে বারবার, এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ওয়াল তৈরি করছে। ওয়াল মানে চারপাশে ওর পরে কি, মানে এটা তো এপিডার্মিস, তাই না? এটা হলো এপিডার্মিস। এপিডার্মিসের পরের দিকে কি, ওই যে ভেতরের দিকে ওয়ালগুলো, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, ট্যাপেটাম, এগুলো তৈরি হবে। বুঝতে পারলে? তাহলে এপিডার্মিস, এটা হলো এন্ডোথেসিয়াম। কি বললাম? প্রাইমারি প্যারাইটাল সেলের মাইটোসিস বিভাজন ঘটছে, দিয়ে অসংখ্য কোষ তৈরি হচ্ছে। সেই কোষগুলো কি করছে? মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীর তৈরি করছে। প্রাচীরের বলতে প্রাচীরের অন্যান্য লেয়ারগুলো। এপিডার্মিসের পরে কে থাকে? এন্ডোথেসিয়াম, তার ভেতরে কি মিডিল লেয়ার, তার ভেতরে ট্যাপেটাম। এই তিনটে স্তর কিন্তু তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? দেখো সেটা আমি একটু এঁকে দিচ্ছি ছোট করে। মিডিল লেয়ার করছি এটা, আর এটা হলো কি? ট্যাপেটাম। এটা হলো ট্যাপেটাম। তাহলে এই যে এরকম কিভাবে তৈরি হলো এগুলো, এই প্রাইমারি প্যারাইটাল সেলগুলো বিভাজিত হলো, দিয়ে এই লেয়ারগুলো তৈরি হলো। এটা কি? এপিডার্মিস, এটা হলো এন্ডোথেসিয়াম, এগুলো আগেও পড়িয়েছি। এটা হলো মিডিল লেয়ার, আর এটা হলো কি? ট্যাপেটাম। ঠিক আছে? আর তার ভেতরে কি থাকছে? এই যে প্রাইমারি স্পোরোজেনাস সেলটা, এই প্রাইমারি স্পোরোজেনাস সেলটা এবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি তৈরি করছে? মাইক্রোস্পোর মাদার সেল তৈরি করছে। ঠিক আছে? মাইক্রোস্পোর মাদার সেল তৈরি করছে। তাহলে এই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এখান থেকে তাহলে 4টে মাইক্রোস্পোর মাদার সেল পেলাম আমরা, তাই না? অসংখ্য তৈরি হয় মাইক্রোস্পোর মাদার সেল। বুঝতে পারলে তো? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তোমার হলো অসংখ্য মাইক্রোস্পোর মাদার সেল তৈরি করলো, এবং ট্যাপেটাম থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে এই মাইক্রোস্পোর মাদার সেলগুলো আকারে বেশ বড় হলো। কেননা এই প্রাইমারি মানে স্পোরোজেন সেলগুলো কি বললাম, এবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি তৈরি করলো? মাইক্রোস্পোর মাদার সেল। তো মাইটোসিস প্রক্রিয়ায় অনেকবার বিভাজিত হয়ে অসংখ্য মাইক্রোস্পোর মাদার সেল তৈরি করছে। আমরা 4টে দেখালাম, কিন্তু অসংখ্য, তাহলে ভেতরের দিকে অসংখ্য মাইক্রোস্পোর মাদার সেল তৈরি হচ্ছে। তাহলে সেইগুলোর নাম কি? সেলগুলো কি? এগুলো হলো মাইক্রোস্পোর মাদার সেল বা পুংরেণুমাতৃ কোষ, মাইক্রোস্পোর মাদার সেল। এটা কি? 2n। এবার এরা কিন্তু ট্যাপেটাম থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে আকারে বেশ বড় হচ্ছে। বুঝতে পারলে? পরবর্তী ক্ষেত্রে এই যে মাইক্রোস্পোর মাদার সেল রয়েছে, এদের কি ঘটবে? এবার মিউসিস বিভাজন ঘটবে।
তখন একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে কি তৈরি হবে, 4টে করে মাইক্রোস্পোর তৈরি হবে। তাহলে অসংখ্য মাইক্রোস্পোর মাদার সেল ছিল, তাহলে এর ভেতরে কি অসংখ্য মাইক্রোস্পোর তৈরি হবে, তাই না? আমরা ওখানে দেখেছিলাম মানে ভ্রূণ পোষক কলা বা নিউক্লিয়াসের ভেতরে একটাই কার্যকরী কি তৈরি হয়েছিল, মেগাস্পোর মাদার সেল তৈরি হয়েছিল, এবং সেখান থেকে 4টি মেগাস্পোর তৈরি হয়েছিল, 4টির মধ্যে একটা কার্যকরী হয়েছিল আর বাকিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আর এখানে কিন্তু অসংখ্য মাইক্রোস্পোর মাদার সেল এবং অসংখ্য মাইক্রোস্পোর থেকে অসংখ্য মাইক্রোস্পোর তৈরি হচ্ছে, তাহলে এটা কি মিওসিস, তাই না? তাহলে এর ভেতরে এবার আমি আর এত লেয়ারগুলো দেখাচ্ছি না, এতগুলো লেয়ার দেখানো সম্ভব নয় পরপর, আমি জাস্ট একটাই দেখাচ্ছি আর ভেতরগুলো তোমরা নিজেরা কল্পনা করে নাও, ঠিক আছে? ঠিক আছে, ওগুলো থাকছে কিন্তু। এবার এর মিউসিস ঘটছে, মিউসিস ঘটে কি হচ্ছে, একটা থেকে 4টে করে মাইক্রোস্পোর তৈরি হয়ে গেল, দেখো এগুলো সব মাইক্রোস্পোর। দেখো তাহলে এইগুলো হলো কি 4 মাইক্রোস্পোর, তাহলে একটা থেকে 4টে মাইক্রোস্পোর তৈরি হলো, তাহলে অসংখ্য মাইক্রোস্পোর মাদার সেল থেকে কি অসংখ্য মাইক্রোস্পোর তৈরি হলো। প্রত্যেকটা মাইক্রোস্পোর দেখতে অবশ্যই কি, এরা যেহেতু মিওসিস তাহলে মাইক্রোস্পোরগুলো কি হ্যাপ্লয়েড, এর ভেতরে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, ভেতরে সাইটোপ্লাজম থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, তারপরে হলো তোমার থাকে কি বলবো তৈলবিন্দু থাকে, গ্লাইকোজেন থাকে, তাই না, সাইটোপ্লাজম থাকে। আর ওর যে আবরণ সেটাকে আমরা কি বলেছিলাম, স্পোরোডাম। স্পোরোডামের দুটো লেয়ার, একটা কি বাইরের দিকের আবরণটাকে আমরা কি বলি এক্সাইন, আর ভেতরের দিকের আবরণটাকে কি বলি আমরা ইনটাইন। এক্সাইনের আবার দুটো পার্ট, এর আউটার পার্ট একটা ইনার পার্ট, আউটার পার্টটাকে আমরা কি বলি সেক্সাইন আর ইনার পার্টটাকে আমরা কি বলি নেক্সাইন, বুঝা গেল? আর এর ভেতরে এই এক্সাইনে একটা ছিদ্র বা পোর থাকে, সেই ছিদ্রটাকে আমরা কি বলি জাম্পোর বা রেণুরন্ধ্র। তাহলে এই যে কৌশলটা, এই কৌশলটাই সামগ্রিকভাবে আমরা কি বলি মাইক্রোস্পোরোজেনেসিস। তাহলে প্রথমে কি বললাম যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম দেখতে অনেকটা কেমন, থলির মতো, অনেকটা ডিম্বাকৃতি বা গোলাকৃতি, তাই না? এর ভেতরে প্রাথমিক অবস্থায় একটা স্তর থাকে, সেটা হলো এপিডার্মিস, এবং ভেতরের দিকে 4 কোণে 4টে, এটা 4টি কক্ষে ভাগ হয়ে যায় এবং 4 কোণে 4টি বড় বড় কোষ তৈরি হয়। সেই কোষগুলোর কেন আলাদা, এই কোষগুলো নিউক্লিয়াসটা সুস্পষ্ট এবং সাইটোপ্লাজম গাঢ়, তাই এই কোষগুলো অন্যান্য কোষ থেকে পৃথক। এই কোষগুলোকে আমরা কি বলছি আর্কিস্পোরিয়াল সেল। এবার এই আর্কিস্পোরিয়াল সেলটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো করে সেল তৈরি করছে, একটা প্রান্তের দিকে একটা কেন্দ্রের দিকে। প্রান্তের দিকে সেলটাকে আমরা কি বলি প্রাইমারি প্যারাইটাল সেল, আর কেন্দ্রের দিকে সেলটাকে আমরা কি বলছি প্রাইমারি স্পোরোজেনাস সেল। তাহলে যেহেতু মাইটোসিস ঘটেছে তাই এরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কোষ। এবার এই প্রাইমারি প্যারাইটাল সেলের বারবার মাইটোসিস ঘটছে, দিয়ে অসংখ্য কোষ তৈরি করছে, সেই কোষগুলো কি করছে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ওয়াল তৈরি করছে, প্রাচীর তৈরি করছে। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীর বলতে একেবারে বাইরের দিকে তো এপিডার্মিস ছিল, তার ভেতরের দিকে কি এন্ডোথেসিয়াম, তার ভেতরের দিকে মিডিল লেয়ার, আর তার ভেতরের দিকে ট্যাপেটাম স্তর তৈরি করছে, ঠিক আছে? ইতিমধ্যে এই যে প্রাইমারি স্পোরোজেনাস সেলটা, এইগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য কি তৈরি করছে মাইক্রোস্পোর মাদার সেল তৈরি করছে, এবং পরবর্তী ক্ষেত্রে সেই মাইক্রোস্পোর মাদার সেলগুলো ট্যাপেটাম থেকে পুষ্টি উপাদান সংগ্রহ কিন্তু আকারে বেশ বড় হচ্ছে। এবং এর পরের ধাপে এই যে মাইক্রোস্পোর মাদার সেলগুলো রয়েছে সেগুলো মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি করে মাইক্রোস্পোর তৈরি করলো। এখানে একটা বিশেষ ব্যাপার যে মাইক্রোস্পোর যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু ট্যাপেটাম মিডিল লেয়ার এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, ঠিক আছে? তাহলে অসংখ্য মাইক্রোস্পোর মাদার সেল থেকে অসংখ্য তৈরি হলো মাইক্রোস্পোর। তাহলে এই যে কৌশলটা, এই কৌশলটাকে আমরা কি বলছি মাইক্রোস্পোরোজেনেসিস। তো আজকের ভিডিও এই অবধি, পরের ভিডিওতে আমরা মাইক্রোগ্যামেটোজেনেসিস দেখাবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, ধন্যবাদ, শুভরাত্রি, মন দিয়ে ভিডিওগুলো দেখবে।